আসসালামু আলাইকুম। আমরা পদার্থ প্রথম পত্র যে অধ্যায় ৭টা আছে পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়টা আজকে শুরু করব। আমাদের এই অধ্যায়টায় ২ টা অংশ আছে। প্রথম অংশটা হচ্ছে স্থিতিস্থাপকতা আর পরের অংশটায় আমরা আলোচনা করি প্রবাহী পদার্থ। তো আমরা স্থিতিস্থাপকতা অংশটা শুরু করব এবং স্থিতিস্থাপকতা কেন তৈরি হয় বেসিক্যালি। আমাদের একটা পদার্থের যে স্থিতিস্থাপক ধর্ম এইটার পিছনের মূল রিজনটা আসলে আন্তঃআণবিক যে বল আছে সেই বলটা। সো অধ্যায়ের শুরুটা স্থিতিস্থাপকতার একেবারে শুরুটা আমি সবসময় আন্তঃআণবিক বল দিয়ে করি। তাহলে আন্তঃআণবিক বলটা কি? আন্তঃআণবিক বল হচ্ছে পদার্থের অণুগুলোর মধ্যে যে বলটা থাকে এটাকে বলা হয় আন্তঃআণবিক বল। এখন এই আন্তঃআণবিক বলটা আকর্ষণধর্মী বা বিকর্ষণধর্মী উভয়টাই হতে পারে। আমি একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরুন একটা রাবারকে আপনি টেনে লম্বা করলেন। তাহলে টেনে লম্বা করলে আন্তঃআণবিক যে দূরত্ব এই দূরত্বটা আপনি বাড়াচ্ছেন অণুগুলার মধ্যে। যখন আপনি আন্তঃআণবিক দূরত্ব বাড়াচ্ছেন তখন এই কণাগুলা নিজেদেরকে আবার পরস্পরের দিকে আকর্ষিত করতেছে। তার মানে যদি দূরত্ব বাড়ে তাহলে বলটা হয় আকর্ষণধর্মী। দেখেন এখানে সেটাই লেখা আছে, দূরত্ব বাড়লে এই দূরত্বটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। তাহলে দূরত্ব যদি বাড়ে তাহলে আন্তঃআণবিক বলটা হয় আকর্ষণধর্মী। আর যদি অণুগুলোর মধ্যবর্তী দূরত্ব আমরা কমিয়ে ফেলি সেক্ষেত্রে আন্তঃআণবিক বল হবে বিকর্ষণধর্মী। এটা কিভাবে বোঝা যায়? একটা ইরেজার বা রাবার যেটাকে আমরা বলি এটাকে যদি সংকুচিত করি দেখা যাবে ওর টেন্ডেন্সি বা প্রবণতা হবে আগের অবস্থায় ফেরত যাওয়ার। তার মানে যখন চাপ দিয়ে আমরা অণুগুলাকে কাছাকাছি আনতেছি, আন্তঃআণবিক দূরত্ব কমাচ্ছি, তখন অ্যাকচুয়ালি অণুদের মধ্যে আন্তঃআণবিক বিকর্ষণ বলটা বেশি প্রাধান্য পাচ্ছে। তাহলে এখন আমরা এখানে একটা গ্রাফ আঁকবো, এই গ্রাফটা বইয়ে দেওয়া আছে। সো বইয়ে এই যে গ্রাফটায় এক্স অক্ষে এটা হচ্ছে আর, আর হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব। এখন এই আন্তঃআণবিক দূরত্বটার এগেইনস্টে আমরা দুইটা যে বল, আন্তঃআণবিক বলটা আকর্ষণ ধর্মীয় হইতে পারে বিকর্ষণ ধর্মীয় হতে পারে। এখানে বিকর্ষণ আর নিচে আকর্ষণ। এখন স্বাভাবিক অবস্থায় যে আন্তঃআণবিক দূরত্ব আর জিরো, স্বাভাবিক অবস্থায় আন্তঃআণবিক দূরত্বটাকে আমরা আর জিরো দ্বারা সূচিত করি। তাহলে এখন এই যে আর জিরোর থেকে যদি কম হয় আন্তঃআণবিক দূরত্ব তার মানে বিকর্ষণ ধর্মী বলটা প্রাধান্য পাবে। সো গ্রাফটা একটু আপনারা বই খুললেই দেখতে পাবেন এরকম। তাহলে আর জিরোর থেকে যদি কম হয়, আমরা যদি এই জিনিসটাকে এইভাবে দেখি, এখানে আর লেস দ্যান আর জিরো, এটা হচ্ছে আর ইকুয়ালস টু আর জিরো, আর এদিকে আর গ্রেটার দ্যান আর জিরো। তাহলে দূরত্ব যখন বাড়তেছে বলটা আকর্ষণধর্মী হচ্ছে, দূরত্ব যখন কম থাকতেছে বলটা বিকর্ষণধর্মী হচ্ছে। এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, দূরত্ব যদি আপনি বাড়াতে থাকেন আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়তে থাকে, কিন্তু বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ মানে যাওয়ার পরে আর না বেড়ে কমতে থাকে এবং আবার অ্যাকচুয়ালি একটা সময় আন্তঃআণবিক দূরত্ব অনেক যদি বাড়ায় ফেলেন সেক্ষেত্রে আন্তঃআণবিক বলটা আবার কি হয়ে যায়, একেবারে জিরো হয়ে যাচ্ছে। ওকে, সো এই ছিল আমাদের আন্তঃআণবিক বলের একেবারে বেসিক আলোচনা। বই পড়ে আপনি আরও মানে হচ্ছে বিস্তারিত জানতে পারেন। এখন আমরা এখানে পদার্থের ৩টা অবস্থা, এই ৩টা অবস্থার একটু সংক্ষিপ্ত আলোচনা করে নিব। পদার্থের অবস্থা ৩টা আমরা কি পড়ে আসছি? কঠিন, তরল এবং গ্যাসীয় অবস্থা। তাহলে কঠিন অবস্থায় পদার্থটা অ্যাকচুয়ালি তার যে ঘনত্ব এটা সবচেয়ে বেশি হয়, আয়তন সবচেয়ে কম হয়। কেন? কঠিন অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম এবং আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে বেশি। তাহলে দেখি কঠিন অবস্থায় পদার্থের অণুসমূহ পরস্পরের সাপেক্ষে একটি সুনির্দিষ্ট বিন্যাসে অবস্থান করে। এখন কঠিন পদার্থ অলওয়েজ স্কেলাস আকৃতি থাকে। এর মানেটা হচ্ছে আপনি যদি এই কঠিন পদার্থ থেকে একটা কঠিন পদার্থ থেকে ছোট্ট একটা অংশ কেটে নেন, এরকম যত ছোট ছোট অংশই কাটান না কেন সব জায়গায় স্ট্রাকচার বা গঠন একেবারে সেম থাকবে। একেবারে একটা সুনির্দিষ্ট গঠনেই কঠিন অবস্থায় আপনি পাবেন কঠিন পদার্থকে। এবার
কঠিন অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম হয়, যেটা একটু আগে বলছিলাম। ঘনত্ব সবচেয়ে বেশি হবে কারণ আয়তন সবচেয়ে কম হয়, কারণ আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম হয়, এবং আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, সুতরাং আন্তঃআণবিক বলের মান সবচেয়ে বেশি হয়। কঠিন পদার্থকে আপনি চাপ প্রয়োগের মাধ্যমে সংকুচিত করতে পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব অলরেডি সবচেয়ে কম। এর থেকে কম আন্তঃআণবিক দূরত্ব করা পসিবল না। কঠিন অবস্থায় পদার্থের অণুগুলোর শুধুমাত্র কম্পন গতি থাকে। মানে যখন কঠিন অবস্থায় থাকে অণুগুলা শুধু কম্পিত হতে পারে, আর কঠিন অবস্থায় অণুগুলার গতিশক্তি হয় সবচেয়ে কম। তাছাড়া অণুগুলার বিভব শক্তি গতিশক্তি থেকে সাধারণত কি হয়? বেশি হয়। কঠিন অবস্থার পরে আছে পদার্থের তরল অবস্থা। এখন তরলের নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু কোনো নির্দিষ্ট আকৃতি নাই। আপনি পানিটাকে যেখানেই যে পাত্রে রাখেন সে পাত্রের আকার ধারণ করবে, কিন্তু পানির আয়তনটা সুনির্দিষ্ট থাকবে। পদার্থের তরল অবস্থায় আন্তঃআণবিক যে দূরত্ব এটা কঠিন অবস্থার চেয়ে বেশি হয়, এবং আন্তঃআণবিক বলের মান কঠিন অবস্থার চেয়ে কম হয়। যখনই কঠিন থেকে তরল অবস্থায় যাচ্ছি আন্তঃআণবিক দূরত্বটা আরেকটু বাড়লো, কিন্তু আন্তঃআণবিক বলটা আরেকটু কমে গেল। তরল পদার্থকে চাপ প্রয়োগের মাধ্যমে সংকুচিত করা যায়। আমরা যে কোনো তরল পদার্থে যদি চাপ প্রয়োগ করি তাহলে সেটা সংকুচিত হবে। তরল অবস্থায় অণুগুলার রৈখিক ঘূর্ণন এবং কম্পন গতি থাকে। এখানে এটা গীতি হয়ে আছে, এটা গতি। আর তরল অবস্থায় যে অণুগুলো আছে গতিশক্তির মান কঠিন অবস্থার চেয়ে বেশি হয়। অণুগুলার গতিশক্তি অলওয়েজ বিভব শক্তি থেকে কি হবে? বেশি হবে। ফাইনালি যে অবস্থাটা আছে সেটা হচ্ছে গ্যাসীয় পদার্থের যে অবস্থা। এখন আমরা গ্যাসীয় পদার্থ নিয়ে বিস্তারিত আলোচনা করব অধ্যায় 10-এ। আমাদের প্রথম পত্রের অধ্যায় 10 আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বে গ্যাসের আরও আলোচনা হবে। এখন আমরা জাস্ট গ্যাসীয় অবস্থা বা গ্যাসীয় পদার্থের মূল বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখি, গ্যাসের কোনো নির্দিষ্ট আয়তন বা আকৃতি থাকে না। আমরা গ্যাসের বেলায় জানি গ্যাসের যে আন্তঃআণবিক দূরত্ব এটা সাধারণত অনেক বেশি হয়, এবং আন্তঃআণবিক আকর্ষণ বল অলমোস্ট নাই বলতে গেলেই চলে। গ্যাসকে আপনি যে পাত্রে বা যে স্থানে আবদ্ধ স্থানে রাখবেন সে সেখানকার পুরো আয়তনটাই দখল করে থাকে। এই যে দেখেন আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে বেশি হয় এবং আন্তঃআণবিক বলের মান সবচেয়ে কম হয়। বলের মান হয় সবচেয়ে কম, আর দূরত্ব হয় কি সবচেয়ে বেশি বেশি। গ্যাসীয় পদার্থকে চাপ প্রয়োগের মাধ্যমে খুব সহজেই চাপ প্রয়োগের মাধ্যমে কি করা যায়? সংকুচিত করা যায়। গ্যাসীয় অবস্থায় অণুসময়ে রৈখিক ঘূর্ণন ও কম্পন গতি থাকে। অণুগুলার কি কি গতি থাকবে? রৈখিক গতি, ঘূর্ণন গতি আর কম্পন গতি থাকবে। আর গ্যাসীয় অবস্থায় পদার্থের অণুগুলোর গতিশক্তি সবচেয়ে বেশি হয়। সো এই হচ্ছে গ্যাসীয় পদার্থের বেলায় যে গ্যাসের অণুগুলোর আচরণ বা গ্যাসের অণুগুলো কিরকম বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে সেগুলা আমরা একটু দেখে নিলাম। এখন আমরা যখনই পদার্থ তৈরি করতে যাই, মৌলিক পদার্থ হোক আর হচ্ছে আপনার সেটা বিভিন্ন ভিন্ন ভিন্ন পরমাণু বা অণু একত্রিত হয়ে বড় আকারের যৌগিক কোনো পদার্থ তৈরি করুক, বন্ধনটা খুবই জরুরি। পরমাণু পরমাণু বা অণু অণু অথবা ভিন্ন পদার্থের দুইটা পরমাণু বা ভিন্ন পদার্থের দুইটা অণু যখন একত্রিত হয় কোনো না কোনো বন্ধনের মাধ্যমে একত্রিত হয়। তো আমরা এখানে বন্ধনের ডিটেলসটা পড়বো না, আমরা শুধুমাত্র আমাদের চারপাশে প্রকৃতিতে কি কি বন্ধন আছে সেগুলো একটু দেখে রাখবো। সো বন্ধন আছে মোটামুটি 5 প্রকার। এখন আপনারা দুটো বন্ধন সম্পর্কে সবসময় একদম মাথায় থাকে, একটা আয়নিক বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। কারণ যৌগ তৈরির বেলায় যেমন ধরেন সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণে আপনি সোডিয়াম এবং ক্লোরিন এই যে দুটো পরমাণু আছে এরা আয়ন তৈরি করার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ তৈরি করতেছে। এরপর বিভিন্ন জায়গায় আপনারা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধন পড়ে আসছেন। আবার আপনারা ধাতব বন্ধন পড়ে আসছেন যে ধাতুতে যে ইলেকট্রনগুলো আছে এরা অ্যাকচুয়ালি কারো মধ্যে আবদ্ধ না থেকে একটু মুক্তভাবে বিচরণ করতে পারে।
এর বাইরেও দুটো বন্ধন আছে, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন আর আরেকটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস বলজনিত বন্ধন। তাহলে মোট 5 প্রকার বন্ধন হলো সমযোজী, আয়নিক, ধাতব, হাইড্রোজেন, ভ্যান ডার ওয়ালস বন্ধন। এখন আমরা আবার বন্ধনকে প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুইটা অংশেও ভাগ করতে পারি। প্রাইমারি বন্ধন হচ্ছে যৌগ তৈরির জন্য মোটামুটি যে বন্ধনগুলো একেবারে ম্যান্ডেটরি, সবচেয়ে বেশি আমরা দেখি সেগুলো হচ্ছে প্রাইমারি বন্ধন। সো প্রাইমারি বন্ধন হচ্ছে সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন এবং আমাদের 3 নাম্বারটা হচ্ছে ধাতব বন্ধন। এই তিনটা হচ্ছে প্রাইমারি বা প্রাথমিক বন্ধন। সেকেন্ডারি বন্ধন হচ্ছে হাইড্রোজেন বন্ধন এবং ভ্যান ডার ওয়ালস বন্ধন। সো তাহলে পদার্থবিজ্ঞানে আমাদের এই অধ্যায়টায় মোটামুটি কত টাইপের বন্ধন আছে, তাদেরকে কিভাবে সুবিন্যস্ত করা যায়, এটুকু জানলে ইনশাল্লাহ হয়ে যাবে। এর বাইরেও একটু দেখবেন আপনারা ইসাক স্যারের বইয়ে বেশ ডিটেলস একটু আলোচনা আছে বন্ধনগুলা নিয়ে, বা তপন স্যারের বইয়ে আলোচনা আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইবার আমরা অ্যাকচুয়ালি আন্তঃআণবিক বলের আলোকে স্থিতিস্থাপকতার ব্যাখ্যাটা দিব। দেখেন, স্থিতিস্থাপকতা কি সেটার আলোচনায় আমরা কিছুক্ষণ পরে আসব। সো আমরা যদি বেসিক এই জিনিসটা চিন্তা করি, একটা বস্তু তার জড়তার জন্য যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চায়, ওটা ছিল আমাদের নিউটনিয়ান বলবিদ্যার আলোচনা যে স্থিতি জড়তায় বস্তুটা স্থির থাকলে স্থিরই থাকবে, গতিশীল থাকলে তার গতিটা বজায় রাখতে চাবে, বা যতক্ষণ পর্যন্ত বল দিব না ততক্ষণ পর্যন্ত ভরবেগের পরিবর্তন হবে না। এখন আমরা যখন কোনো একটা বস্তু বা পদার্থ কোনো একটা স্টেট বা অবস্থায় আছে, সে ওই স্টেট বা অবস্থাটা বজায় রাখতে চায়, কিন্তু যখনই আমরা বস্তুটায় বল প্রয়োগ করে স্মরণ নয়, বস্তুটার যে ভিতরের আণবিক গঠন বা স্ট্রাকচারটাকে পরিবর্তন করতে চাই, টান দিলাম, একটা দড়িকে টান দিলাম দুই পাশ থেকে, চলেন দেখি গল্পটা কি দাঁড়ায়। ধরুন এখানে একটা রশি আছে, এই রশিটাকে আপনি দুই দিক থেকে টান দিবেন, এই দিক থেকে 10 নিউটন বলে টান দিলেন, এদিক থেকেও 10 নিউটন বলে টান দিলেন, সমান মানের বলে দুই দিক থেকে রশিটাকে টান দিলেন। তাহলে রশির অণুগুলা তারা কি প্রসারিত হতে চাবে? আপনার অ্যাকচুয়ালি অণুগুলা প্রসারিত হতে চাবে না, এটা ভুল বললাম। রশিটা প্রসারিত হতে চাবে, অণুগুলার মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বাড়বে। তাহলে যখনই আন্তঃআণবিক দূরত্ব বাড়বে রশিটায়, আমরা এখন একটা ছোট্ট কাজ করব। আমরা এই রশিটাকে একটু কপি করে নিয়ে আসি। ধরেন রশিটাকে কপি করে নিয়ে আসলাম। এই রশিটা ধরেন দুই পাশে একটু প্রসারিত হয়ে গেছে। যখনই রশিটা দুই পাশে প্রসারিত হয়ে গেছে এই বলটার কারণে, আমি কিন্তু বলটা এখনো অপসারণ করি নাই, এইদিকে একটা বল আছে 10 নিউটন, এইদিকে একটা বল কিন্তু 10 নিউটন আছে। এখন রশির অভ্যন্তরে এই টান বলটা যে তৈরি হয়, অধ্যায় 4-এ আমরা যেটা পড়ছি, যে বাহ্যিক বল প্রয়োগ করলে আমি যখন বাইরের দিকে প্রসারিত করতে যাব, ভিতরের দিকে একটা টান বল তৈরি হয়। আসলে এই টান বলটা তৈরি হয় পদার্থের স্থিতিস্থাপক ধর্মের কারণে। এইদিকে একটা 10 নিউটন, এইদিকে একটা 10 নিউটন বল তৈরি হবে। তাহলে এই যে অভ্যন্তরে বা ভিতরের দিকে যে টান বলটা তৈরি হলো, এই টান বল বা প্রত্যয়নী বলটা কেন আসতেছে? টান বল বা প্রত্যয়নী বল। সো আমাদের এই যে টান বলটা বা প্রত্যয়নী বলটা যে তৈরি হলো এই রশিটার ভিতরে, কেন তৈরি হলো? কারণ আপনি যখন আন্তঃআণবিক দূরত্ব বাড়ানোর চেষ্টা করতেছেন, তখন আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। তাহলে আন্তঃআণবিক দূরত্ব যদি বাড়াতে চাই আমি, আন্তঃআণবিক দূরত্ব যদি বাড়ে, তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বলটাও বাড়বে। আন্তঃআণবিক দূরত্ব বাড়লে আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়বে, ফলে অ্যাকচুয়ালি অণুগুলো আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য আবার কাছে আসতে যাবে।
তাহলে এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা তৈরি হওয়ার কারণ। আপনি যখন একটা পদার্থকে দুই পাশ থেকে বল দিয়ে প্রসারিত করতে যাচ্ছেন, আসলে আপনি অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক দূরত্ব বাড়াতে চাচ্ছেন। যখনই আন্তঃআণবিক দূরত্ব বাড়াতে যাচ্ছেন, এই অণুগুলার মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বাড়তেছে। আন্তঃআণবিক আকর্ষণ বল বা প্রত্যয়নী বলটা বা টান বলটা যখন বেড়ে যাচ্ছে, তখন বস্তুটা আবার আগের অবস্থায় ফেরত যেতে যাচ্ছে। সুতরাং কোনো বস্তুকে তার স্বাভাবিক অবস্থা থেকে বল প্রয়োগের মাধ্যমে বিকৃত করে আমরা যদি ভিন্ন একটা অবস্থায় নেবার চেষ্টা করি, বস্তুর ভিতরে তার আগের অবস্থায় ফেরত যাওয়ার যে টেন্ডেন্সি বা প্রবণতা তৈরি হয়, সেটাকে আমরা বলি আসলে স্থিতিস্থাপকতা। তাহলে এই যে আন্তঃআণবিক বলের সাহায্যে আমরা স্থিতিস্থাপকতাটা ব্যাখ্যা করতে পারছি। এইবার আমরা স্থিতিস্থাপকতা সংক্রান্ত বেশ কিছু রাশিমালা জেনে নিব। প্রথম কোশ্চেন হচ্ছে স্থিতিস্থাপকতা কাকে বলে? আমি এতক্ষণ ধরে আপনাদেরকে ডেফিনেশন বা সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা একটু গুছিয়ে দেখি। খেয়াল করেন। বস্তুর উপর প্রযুক্ত বলের ক্রিয়ায় তার আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তনের প্রচেষ্টাকে পদার্থের যে ধর্ম বাধা দেয় এবং প্রযুক্ত বল অপসারিত হলে পূর্বের আকার বা আয়তন ফিরে পায়, তাকে স্থিতিস্থাপকতা বলে। সো ধরেন কোনো একটা বস্তু বা কোনো একটা পদার্থ আপনি নিয়ে সেটাকে টান দিলেন, তাহলে তার আকার বা আয়তনের পরিবর্তন আপনি করতে যাচ্ছেন। তাহলে আকার বা আয়তনের পরিবর্তনটাকে বাধা দেয় বস্তুর যে ধর্ম, এবং বাহ্যিক বল অপসারিত হলে যে ধর্মের কারণে আবারও পূর্বের অবস্থায় ফেরত যায়, সেটাকে আমরা কি বলবো? স্থিতিস্থাপকতা বলবো। এইবার এইখানে এই স্থিতিস্থাপকতায় তিন ধরনের পদার্থের আলোচনা আছে। প্রথমটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এর পূর্ণ স্থিতিস্থাপক বস্তু মানে কি? আপনি যতই বল প্রয়োগ করেন, বল অপসারণ এসে এক্সাক্ট আগের অবস্থায় ফেরত যাবে। কোনো রকম ডিফরমেশন বা বিকৃতি থাকবে না। এই বস্তুটাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। দেখেন, বস্তুর উপর বিকৃতি সৃষ্টিকারী বাহ্যিক বল অপসারণ করার পর বস্তু যদি সম্পূর্ণরূপে পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে পায়, সম্পূর্ণরূপে এতটুকু বিকৃতি না থাকে, তখন তাকে আমরা কি বলবো? পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলবো। সেকেন্ড হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। যতই বল প্রয়োগ করেন না কেন, সে তার স্বাভাবিক অবস্থা থেকে বিচ্যুত হবেই না। এটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। তাহলে বল প্রয়োগে যে সকল বস্তুর বিকৃতি ঘটানো যায় না, তাদেরকে কি বলা হয়? পূর্ণ দৃঢ় বস্তু বলে। আর আরেকটা হচ্ছে পূর্ণ নমনীয় বস্তু। বল প্রয়োগ করেছি, বস্তু বিকৃত হয়েছে, এখন বল অপসারণে সে আর আগের অবস্থায় ফিরবে না। না বস, বল দিছেন, আমার জায়গা থেকে সরাই ফেলছেন, ফিরবো না। একটু তেরামাল টাইপ বস্তু। সো পূর্ণ নমনীয় বস্তু হচ্ছে বল অপসারণে তার যে বিকৃতি হয়েছিল, সেই বিকৃতি একেবারেই নষ্ট হয় না, ওইভাবেই সে থেকে যায়। তাহলে এই ধরনের বস্তুকে বলা হয় পূর্ণ নমনীয় বস্তু। আমরা আরো কিছু রাশিমালা একটু জেনে রাখবো। সেটা হচ্ছে যে ধরেন একটা বস্তুকে আপনি চাইলেই ইচ্ছামতো বল দিলেও সে হচ্ছে, আপনি বল দিয়ে যাবেন, সে অবিকৃত অবস্থায় থাকবে, এটা হয় না। সো এইখানে প্রথম যে ডেফিনেশন সেটা হচ্ছে স্থিতিস্থাপক সীমা। তো স্থিতিস্থাপক সীমাটা কি? সর্বোচ্চ যে মানের বল দিলেও বস্তুটা আগের অবস্থায় ফেরত আসবে বল অপসারণে, সেটা হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা। দেখেন কি বলছে? যে মানের বল পর্যন্ত কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক থাকে, অর্থাৎ সর্বাপেক্ষা বেশি যে বল প্রয়োগ করে বল অপসারণ করলে বস্তুটি পূর্বাবস্থায় ফিরে যায়, তাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। মানে আপনি একটা বস্তুর উপরে বল প্রয়োগ করতেছেন, কথার কথা বস্তুটার উপরে আপনি 100 নিউটন বল প্রয়োগ করলেও সে আগের অবস্থায় ফেরত যাবে। কিন্তু 100.1 নিউটন বল প্রয়োগ করলে সে সম্পূর্ণরূপে পূর্বের অবস্থায় ফেরত গেল না। তাহলে এই যে 100 নিউটন বলটা হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা। আমরা পরে যে স্থিতিস্থাপক সীমার সাথে হুকের সূত্রটাকে একটু রিলেট করতে শিখব। নেক্সট হচ্ছে অসহ বল বা অসহভার। একটু আমরা এই ডেফিনিশনটার দিকেই তাকাই। অসহ তার মানে কি? যেটা সহ্য করা যাচ্ছে না। তাহলে অসহ বল বা অসহ ভার, খেয়াল করেন এটা কিন্তু ভর না, এটা হচ্ছে ভার। ভর এবং ভারের মধ্যে তফাৎ আছে। ভর
এম, ভার ওজন mg। ভর হচ্ছে পদার্থের পরিমাণ, কতটুকু পদার্থ আছে। ভার হচ্ছে ওজন, W=mg। এখন তাহলে সর্বনিম্ন যে মানের বল প্রয়োগে বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে অসহ বল বা অসহ ভার বলে। আমি একটা রশিকে বল প্রয়োগ করতেছি, রশিটাকে টানতেছি, এখন একটা বল দিলাম, রশিটা ওই বলে ছিঁড়ে গেল, তাহলে যে বলে ছিঁড়ে যাচ্ছে রশিটা, বা একটা পাটাতন, একটা মানে হচ্ছে প্ল্যাটফর্মের উপরে আপনি দাঁড়িয়ে আছেন, 2 জন 3 জন 4 জন 5 জন দাঁড়াইলেন, ষষ্ঠ মানুষ দাঁড়ানো মাত্রই প্ল্যাটফর্মটা ভেঙে পড়ে গেল। তাহলে যে বল বা যে ভার বা ওজন প্রয়োগে একটা বস্তু ছিঁড়ে যায় বা ভেঙে যায় তাকে আমরা কি বলবো, অসহ বল বা অসহ ভার বলবো। আর আরেকটা হচ্ছে স্থিতিস্থাপকতার ক্লান্তি। মানুষ যেমন কাজ করতে করতে টায়ার্ড হয়, পদার্থ বারবার যদি বল প্রয়োগ বল অপসারণ বল প্রয়োগ বল অপসারণ করতে থাকে, একটা সময় ওই বস্তুটার মধ্যেও একটা ফ্যাটিক বা টায়ার্ডনেস নিয়ে চলে আসে, যে বস আর কত বল দিতেছেন সরাচ্ছেন, আমি বারবার স্থিতিস্থাপকতা ধরে রাখতে চাচ্ছি আর পারতেছি না বস, টায়ার্ড হয়ে গেছি। তাহলে এই যে পদার্থের মধ্যে যে টায়ার্ডনেসটা চলে আসে, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতার ক্লান্তি। তাহলে যদি একটা বস্তুতে বারবার বল প্রয়োগ বল অপসারণ আমরা করতে থাকি, এক সময় যে দেখা যায় তার স্থিতিস্থাপক ধর্মটাই বিনষ্ট হয়ে গেছে বা লোপ পেয়ে গেছে। এই যে আমাদের বারবার বল অপসারণ বল প্রয়োগের ফলে বস্তুটার মধ্যে যে আগের অবস্থায় ফেরত যাওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা হ্রাস পায়, এটাকে বলা হয় স্থিতিস্থাপকতার ক্লান্তি। ওকে, আমাদের স্থিতিস্থাপকতা সংক্রান্ত রাশিমালাগুলোর মধ্যে এখন আমরা যে জিনিসটা আলোচনা করব তাকে বলা হয় বিকৃতি। বিকৃতির ডেফিনেশনটা দেখি, বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। তাহলে একক মাত্রায় আমরা ধরে নিই, মাত্রা বলতে আসলে এখানে কি বোঝায়। মাত্রা হচ্ছে দৈর্ঘ্য হতে পারে, মাত্রা আয়তন হতে পারে। সো আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরুন একটা বস্তুর আদি অবস্থা এক্স, পরিবর্তিত অবস্থা ওয়াই। তাহলে এই যে ওর বিকৃতি হলো, এই বিকৃতিটাকে আমরা কিভাবে ডিফাইন করব। পরিবর্তন এক্স অন্তর ওয়াই। অন্তর্চিহ্ন কেন দিচ্ছি, ওয়াই এক্স এর থেকে বেশিও হতে পারে কমও হতে পারে। একটা রশিকে আপনি টান দিয়ে যেমন লম্বা করতে পারেন, আবার কোনো একটা রাবার বা কোনো একটা দণ্ডকে চাপ দিয়ে সংকুচিতও করতে পারেন। সুতরাং এটা ভাবার কারণ নাই এক্স এর তুলনায় ওয়াই সবসময় বড় হবে। এক্স এর তুলনায় ওয়াই বড়ও হতে পারে, ওয়াই ছোটও হতে পারে। সো আমরা এই জন্য অন্তর্চিহ্নটা ব্যবহার করতেছি। তাহলে এক্স এ পরিবর্তন হচ্ছে এক্স অন্তর ওয়াই। তাহলে এক্স এ পরিবর্তন কত, এক্স অন্তর ওয়াই। তাহলে এক্স এ পরিবর্তন এক্স অন্তর ওয়াই, একে পরিবর্তন কত, এক্স অন্তর ওয়াই বাই এক্স। তাহলে আমরা যখন বিকৃতির কথা বলতেছি, বিকৃতি এক্স অন্তর ওয়াই ডিভাইডেড বাই এক্স। সো বস্তুর একক মাত্রায় যে পরিবর্তন সেটাকে বিকৃতি বলা হচ্ছে, এবং এই বিকৃতিটা একটা একক ও মাত্রাহীন রাশি। একক নেই, তাহলে যার একক নেই তার মাত্রা আছে, যার একক নেই তার মাত্রাও নেই। তাহলে বিকৃতি হচ্ছে কোনো একটা বস্তুর একক মাত্রায় পরিবর্তন এবং মাত্রা ও এককহীন একটা রাশি। আমরা এখন একটু ভালো মতো বুঝবো বিকৃতি আসলে 3 প্রকার। তো চলুন আমি 3 প্রকার বিকৃতি আপনাদেরকে দেখাই। প্রথম যে বিকৃতিটা আছে, এই বিকৃতিটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এক হচ্ছে
দৈর্ঘ্য বিকৃতি। নবম দশম শ্রেণীতে কিছুটা পড়েছেন আপনারা অধ্যায় 5-এ ইয়ং এর গুণাঙ্ক বা দৈর্ঘ্যের স্থিতিস্থাপক গুণাঙ্ক যখন পড়েছেন সেখানে। আমি আবারও 0 থেকেই শুরু করব। যে ধরুন একটা রশি এখানে টানানো আছে, এটা একটা রশি। তাহলে এই রশির দৈর্ঘ্যটা ধরলাম হচ্ছে শুরুতে L। এবার এই রশিটার নিচে যদি একটা ওজন ঝুলানো হয় বা একটা বল দিই, ওজন ঝুলানোর ফলে বা একটা বল প্রয়োগের ফলে রশিটা একটু প্রসারিত হলো। তাহলে নিচে একটা বল দিলাম, F মানের বল দিলাম। রশিটায় যে প্রসারণ হলো সেই প্রসারণটা হচ্ছে ছোট L। তাহলে রশিটার প্রসারণ এখানে হয়েছে ছোট L। এই যে প্রসারণটুকু, এইটা ছোট L। তাহলে এখন দেখেন বড় L দৈর্ঘ্যে পরিবর্তন, ছোট L, বড় L দৈর্ঘ্যে প্রসারণ, ছোট L। তাহলে একক দৈর্ঘ্যে প্রসারণ L বাই ছোট L। তাহলে এখানে দৈর্ঘ্য বিকৃতি, ছোট L বাই বড় L। তাহলে এই যে দেখেন আমরা একটু আগে ডেফিনেশন বলছিলাম বিকৃতির, যে বিকৃতি হচ্ছে একক মাত্রায় পরিবর্তন। তাহলে দৈর্ঘ্য বিকৃতি এই যে আমরা একক মাত্রায় যে পরিবর্তন সেটা আমরা পেয়ে গেছি। সেকেন্ড যে বিকৃতিটা আছে সেটা হচ্ছে আয়তন বিকৃতি। 2 নাম্বার হচ্ছে আয়তন বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতিতে আমরা এখানে দৈর্ঘ্য বাড়ার ব্যাপারটা দেখেছি। আয়তন বিকৃতিতে যেটা হবে, ধরুন আপনার হাতে একটা বল আছে, টেনিস বল। টেনিস বলটাকে আপনি চাপ দিলে কিন্তু সেটা সংকুচিত হবে। তাহলে আমরা যদি একটা গোলক বা একটা বল নেই শুরুতে, লেটস সে আমরা একটা গোলক বা বল নিলাম এখানে। আমরা এই গোলক বা বলটাকে চারপাশ থেকে বল দিলাম। তাহলে চারপাশ থেকে বল যখন প্রয়োগ করা হবে, তাহলে এই গোলকটা চারপাশ থেকে প্রযুক্ত বলের জন্য সংকুচিত হবে। তাহলে সে যখন সংকুচিত হয়ে যাবে, লেটস সে এটাকে আমরা একটু কপি করি এবং এটাকে আমরা একটু সংকুচিত করি। এই যে দেখেন, তাহলে আমাদের অ্যাকচুয়ালি প্রথমে একটা আয়তন ছিল, আদি আয়তন ছিল লেটস সে ভি, আদি আয়তন ছিল ভি। তাহলে বল প্রয়োগে আয়তন সংকুচিত হয়ে গেছে, বল প্রয়োগে আয়তন সংকোচন। এটাকে বললাম আমরা ডেল ভি, যে ডেল ভি পরিমাণ আয়তন সংকুচিত হয়। দেখেন এই যে বাইরে যে বড় গোলক আর ভিতরের যে ছোট গোলকটা, এর মাঝখানে যে আয়তনের পরিবর্তন হয়েছে, যে এইটুকু হচ্ছে আমাদের ডেল ভি। তাহলে এই অংশটুকু যে পরিবর্তনটুকু হলো, এই পরিবর্তনটুকুকে আমরা কি দ্বারা সূচিত করব? ডেল ভি দ্বারা সূচিত করব। তাহলে এই অংশের পরিবর্তনটা হচ্ছে ডেল ভি। তাহলে ভি আয়তনে পরিবর্তন হচ্ছে ডেল ভি। তাহলে ভি আয়তনে পরিবর্তন ডেল ভি। তাহলে একক আয়তনে পরিবর্তন ডেল ভি বাই ভি। তাহলে আমাদের যে আয়তন বিকৃতি, আয়তন বিকৃতি ডেল ভি বাই ভি হচ্ছে আমাদের আয়তন বিকৃতি। তাহলে দৈর্ঘ্য বিকৃতি হলো, আয়তন বিকৃতি হলো। লাস্ট যে বিকৃতিটা আছে আমাদের এইখানে, লাস্ট যে বিকৃতিটা থাকে সেটাকে বলা হয় কৃন্তন বা মোচড় বা ব্যবর্তন বিকৃতি।
সো আমরা এখন 3 নাম্বার বিকৃতিটার কথা আলোচনা করব। সো দুটো বিকৃতি কিন্তু পড়ে ফেলছি, দৈর্ঘ্য এবং আয়তন বিকৃতি। আমরা এখন যে বিকৃতিটা পড়ব সেটা হচ্ছে কৃন্তন বা মোচড় বা ব্যাবর্তন বা আরো অনেকগুলা নাম আছে অ্যাকচুয়ালি। সো আমি যখন ওই গুণাঙ্কটা পড়াবো তখন 5-6টা নাম আমি লিখে দিব। আপাতত কৃন্তন বা ব্যাবর্তন বিকৃতি হিসেবে আমরা জিনিসটাকে শিখে রাখি। সো 3 নাম্বার যে বিকৃতিটা আছে, 3 নাম্বার কৃন্তন বা ব্যাবর্তন বিকৃতি। সো কৃন্তন বা ব্যাবর্তন জিনিসটা আসলে কি সেটা একটু বুঝাই। একটা বস্তুকে আপনি যখন মোচড় দিচ্ছেন বা আপনি ধরেন কোনো একটা বইয়ের এক পাশ ফিক্স রেখে আরেক পাশে যখন বল দিবেন, আমি চিত্র এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। ধরুন আপনি একটা বই নেন, এখানে একটা সারফেসের উপরে একটা বই রাখি, একটা বই, এটা হচ্ছে লোয়ার সারফেস, একটা ফিক্সড লোয়ার সারফেসে একটা বই রাখলাম। এবার বইয়ের উপরের পৃষ্ঠে যখন বল দিব, উপরের পৃষ্ঠে যখন একটা বল এফ দিব নিচের পৃষ্ঠ ফিক্স রেখে, তখন যে জিনিসটা হবে এই যে দেখেন একটা বইয়ের নিচের পৃষ্ঠ ফিক্স রেখে উপরের পৃষ্ঠটায় যদি বল দেন, দেখবেন বইটা একটু কাত হয়ে গেছে। তাহলে বইটা এই পাশ থেকে একটু কি হয়ে যাবে, কাত হয়ে যাবে, লাইক দিস। এই যে আমি যখন কৃন্তন গুণাঙ্ক পড়াবো তখন ওই দিন আমি বই হাতে নিয়েই দেখাবো। তাহলে এই যে কাত হয়ে গেল থিটা কোণে, এখানে যে কাত হয়ে গেল, বা এই জায়গায় যে এক্স পরিমাণ সরণ হলো এইচ উচ্চতার জন্য, এখান থেকে আমাদের কৃন্তন বা ব্যাবর্তন চলে আসবে। সো একটা জিনিস খেয়াল করে, একটা খাতাকে আপনি এভাবে বল দিয়ে খুব বেশি কাত করতে পারবেন না, কারণ খাতার উচ্চতা বা পুরুত্বই কম। কিন্তু যে বইটা যত মোটা বা যার পুরুত্ব যত বেশি, দেখবেন সে তত কোথায় সরে গেছে, ডানে সরে গেছে। তাহলে এই উচ্চতায় তার পরিবর্তন হচ্ছে কত, এক্স। তাহলে একক উচ্চতায় তার পরিবর্তন বা বিকৃতি, তাহলে বিকৃতি কৃন্তন বিকৃতি, কৃন্তন বিকৃতি বা ব্যাবর্তন বিকৃতি সমান হচ্ছে x/h। এই হচ্ছে কৃন্তন বা ব্যাবর্তন বা মোচড় বিকৃতি। এখন এইখানে আরো কিছু জিনিসপত্র আছে, সেটা একটু দেখে রাখি আমরা। এই যে এখান থেকে এই বাহুটা এইভাবে কাত হয়ে যে আসলো, থিটার মান খুব ক্ষুদ্র হলে x/h সমান থিটা, থিটা খুব ক্ষুদ্র হলে x/h সমান কি হয়, থিটা। এখানে থিটা অবশ্যই কিসে প্রকাশিত, রেডিয়ানে প্রকাশিত। থিটাটা কিসে প্রকাশিত হতে হবে, রেডিয়ানে প্রকাশিত হতে হবে, রেডিয়ানে প্রকাশিত। তাহলে এই ছিল 3 ধরনের বিকৃতি আমাদের। আমরা এগুলো নিয়ে আরো আলোচনা করব কখন, যখন গুণাঙ্কগুলো পড়ব স্থিতিস্থাপকতার। এখন আমাদের বিকৃতি পড়া হয়ে গেছে, এবার পীড়ন কি। এই পীড়নটা সম্পর্কে একটু ভালোভাবে জানতে হবে, কারণ আমরা অনেকে এই পীড়নের যে বেসিক ডেফিনেশন বা সংজ্ঞাটা একটা ভুল করে ফেলি। পীড়ন আসলে প্রযুক্ত বল থেকে আসে না, পীড়ন আসে বিকৃতি প্রতিরোধী বল থেকে। আমি একটু বুঝাচ্ছি, আমি যদি এই কলমটাকে একটা বল দেই, ভাঙার চেষ্টা করি, কলমের ভিতর থেকে আমার প্রযুক্ত বলের এগেইনস্টে একটা বল আসবে যেটা এটার বিকৃতিটাকে প্রতিরোধ করতে যাবে। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধী যে বলের উদ্ভব ঘটে সেটা হচ্ছে পীড়ন। তাহলে পীড়নের ডেফিনেশনটা কি, বিকৃতি প্রতিরোধে বস্তুর একক ক্ষেত্রফলে যে বলের উদ্ভব ঘটে তাকে পীড়ন বলে। তাহলে পীড়ন ইকুয়ালস টু F/A। এখন পীড়নটাকে সবসময় আসলে চাপ বলা ঠিক না, কারণ চাপ হলে লম্বভাবে প্রযুক্ত বল হবে। এখানে কোথাও কি লম্বভাবে প্রযুক্ত বল বলা হয়েছে, বলা হয়নি। এই জন্য সাধারণভাবে আমরা পীড়নের একক প্যাসকেল না বলে সাধারণভাবে নিউটন পার মিটার স্কয়ার বলি। মাত্রা কি হবে, মাত্রা, চলেন মাত্রা বের করার জন্য নিউটন পার মিটার স্কয়ার হচ্ছে আমার একক।
তাহলে নিউটনটা হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে নিউটন পার মিটার স্কোয়ার এটা হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার ইনভার্স 2, তাহলে কিলোগ্রাম পার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মাত্রা হচ্ছে কিলোগ্রামের জন্য এম, দৈর্ঘ্য এম এর জন্য L-1 T-2, এই হচ্ছে পীড়নের একক এবং মাত্রা। ওকে, এখন পীড়ন থেকে আসবে অসহপীড়ন। দেখেন আমরা কি অসহ বলের ধারণা পড়ে আসছি, তাহলে অসহ বল প্রয়োগে বিকৃতি প্রতিরোধী একক ক্ষেত্রফলে যে বলের উদ্ভব ঘটবে সেটাকে বলা হয় অসহপীড়ন। তাহলে দেখেন অসহ বলের কারণে বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধী যে বলের উদ্ভব ঘটে তাকে কি বলা হয়? অসহপীড়ন বলা হয়। এখন এখানে একটা মজা আছে, আমরা একটু মজাটা একটু বোঝার চেষ্টা করি। ধরুন কোনো একটা পদার্থ এইরকম, এর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার এবং এর অসহ বল 100 নিউটন। তাহলে এই যে বস্তুটা আছে এই বস্তুটাকে আমরা যদি দুই টুকরা করি, 10 মিটারকে ভেঙে দুই টুকরা করলাম, 5 মিটার 5 মিটার, তাহলে অসহ বল কত হবে? অর্ধেক হবে, ডাবল হবে, না সেম থাকবে? খেয়াল করেন, প্রশ্নটা বুঝাই। আমার 10 মিটার দৈর্ঘ্যের একটা তার আছে, এই তারে 100 নিউটন বল দিলে তারটা ছিঁড়ে যায়, তার মানে অসহ বলটা হচ্ছে 100 নিউটন। এখন এই 10 মিটার দৈর্ঘ্যের তারটাকে আমি ভেঙে বা ছিঁড়ে দুই টুকরা করলাম 5 মিটার 5 মিটার, তাহলে আমাদের অসহ বলটা কত হবে? এই 100 নিউটনের জায়গায় কি সেটা 200 নিউটন হবে, নাকি 50 নিউটন হবে, নাকি 100 নিউটন থাকবে? অ্যান্সার, অসহ বল চেঞ্জ হয় না। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যতক্ষণ পর্যন্ত সেম থাকবে অসহ বল চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না সেটা আমরা একটু বুঝি। চলেন আমি একটু লিখে দিই। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকলে অসহ বল অপরিবর্তিত থাকে। প্রশ্ন হচ্ছে কেন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকলে অসহ বল কেন অপরিবর্তিত থাকবে? কারণ অসহপীড়ন তো চেঞ্জ হয় নাই। আপনি তারের দৈর্ঘ্য যতই ছোট করেন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই আছে, অসহপীড়ন একই আছে, সো অসহ বল একই আছে। আর যদি আরো ডিটেলসে বুঝতে চান, আপনি একটা তারকে ছিঁড়ে ফেলবেন মানে কি, তারের মধ্যে মুখোমুখি যে অণুগুলো আছে এদেরকে ছিঁড়ে ফেলবেন। এখন দৈর্ঘ্য যাই হোক না কেন, তারের প্রস্থচ্ছেদ যদি অপরিবর্তিত থাকে, মুখোমুখি অণুর সংখ্যাও কি আছে? অপরিবর্তিত আছে। তাহলে এই অণুগুলাকে বিচ্ছিন্ন করতে গেলে আপনাকে বল একই দিতে হবে। সুতরাং বল একই দিতে হবে মানে অসহ বল একই থাকবে। কিন্তু যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আপনি চেঞ্জ করেন, ছোট করেন বা বড় করেন, তাহলে আসলে ক্ষেত্রফলের সঙ্গে সঙ্গে পীড়ন চেঞ্জ হয়ে যায়, অসহ বল চেঞ্জ হয়ে যায়। সো এই হচ্ছে আমাদের অসপীড়ন সম্পর্কে যে আইডিয়া, সেটা ডিটেলস। এইবার এই হুকের সূত্রে আসবো আমরা। বিজ্ঞানী হুক বলছেন স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে আমি যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকি, সেটা হচ্ছে পীড়ন ও বিকৃতি পরস্পর সমানুপাতিক হবে। পীড়ন সমানুপাতিক বিকৃতি। তাহলে পীড়ন এবং বিকৃতির যে অনুপাত একটা ধ্রুব সংখ্যা হবে। কিন্তু এই ধ্রুব সংখ্যাটা যে পাবো সেটা অবশ্যই কিসের মধ্যে? স্থিতিস্থাপক সীমার মধ্যে।
আমরা যদি গ্রাফটাকে আঁকার চেষ্টা করি, চলুন একটু গ্রাফটাকে আঁকি। পীড়ন বনাম বিকৃতির গ্রাফ যদি আঁকি, একটা অক্ষে থাকবে পীড়ন, আর একটা অক্ষে থাকবে বিকৃতি। সো তাহলে আমরা পীড়ন বনাম বিকৃতির যে গ্রাফটা পাবো, সেই গ্রাফটা হবে একটা অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন বা সরল রেখা। এই যে তাহলে আমাদের এইখানে কোন অক্ষে কি রাখবো, আমরা এক্স অক্ষে কি পীড়ন রাখবো নাকি ওয়াই অক্ষে পীড়ন রাখবো, এটা হচ্ছে জাস্ট আমাদের পীড়ন বনাম বিকৃতি যদি গ্রাফ, পীড়ন বনাম বিকৃতি। তাহলে ওয়াই অক্ষে পীড়ন রাখলাম, এক্স অক্ষে বিকৃতি রাখলাম, তাহলে এই যে বিন্দুটা, যে বিন্দু পর্যন্ত আমার গ্রাফটা এরকমই থাকতেছে, এই বিন্দুটা পর্যন্ত পীড়ন এবং বিকৃতি একই হারে চেঞ্জ হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে স্থিতিস্থাপকতার সীমা। আপনি যদি এর পরেও দেখা যায় যে বল প্রয়োগ করতে থাকেন, তাহলে বস্তুটা আর এই যে যে লিনিয়ার বিহেভিয়ার এটা শো করে না, একটু নন লিনিয়ার বিহেভিয়ার হয়ে যায়, এবং এক সময় যে বস্তুটা আবার ছিঁড়ে যায় বা ভেঙে যায়। তাহলে যে পজিশনে যে ছিঁড়ে গেল বা ভেঙে গেল, ওইটাকে বলা হয়, ওই জায়গার পীড়নটাকে বলা হয় অসহপীড়ন। সো এই হচ্ছে আমাদের হুকের সূত্র। আমরা তাহলে সব সময় যে জিনিসটা মাথায় রাখবো হুকের সূত্র থেকে, আমরা অলওয়েজ যে কোনো সূত্র যখন স্থিতিস্থাপকতার সূত্র প্রয়োগ করব, সেটা অবশ্যই হতে হবে স্থিতিস্থাপক সীমার মধ্যে। স্থিতিস্থাপকতার সীমার বাইরে যে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারবো না, কারণ সেটা লিনিয়ার থাকবে না। সো এটুকু মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতার সীমার মধ্যে কার সূত্র, হুকের সূত্র। ওকে, তাহলে এখন আমাদের হুকের সূত্র হয়ে গেছে। এই হুকের সূত্র থেকেই অ্যাকচুয়ালি আমরা স্থিতিস্থাপকতার গুণাঙ্কের ধারণাটা পেয়ে গেছি, যে স্থিতিস্থাপক সীমার মাঝে পীড়ন বিকৃতির সমানুপাতিক, তাহলে পীড়ন বিকৃতির অনুপাতকে বলা হয় কি, স্থিতিস্থাপকতার গুণাঙ্ক। তাহলে আমরা যে কোনো সময় যে কোনো স্থিতিস্থাপকতার গুণাঙ্ক যদি লিখতে যাই, আমাদের স্থিতিস্থাপকতার গুণাঙ্ক হবে পীড়ন বাই বিকৃতি। স্থিতিস্থাপকতার গুণাঙ্ক সমান পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। মানে পীড়ন বাই বিকৃতির যে অনুপাত, এটা তো ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাই স্থিতিস্থাপকতার গুণাঙ্ক, এবং এই স্থিতিস্থাপকতার গুণাঙ্ক আমাদের অবশ্যই স্থিতিস্থাপকতার সীমার মধ্যেই প্রযোজ্য। স্থিতিস্থাপকতার সীমার মাঝে প্রযোজ্য। স্থিতিস্থাপকতার সীমার বাইরে যদি আমরা চলে যাই, সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি স্থিতিস্থাপকতার গুণাঙ্কটা তখন আমাদের ইউনিফর্ম বা সুষম থাকবে না। ওকে, আমরা এখন তাহলে যে জিনিসটার আলোচনায় যাব, সেটা হচ্ছে দৈর্ঘ্যের স্থিতিস্থাপকতার গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্ক। তাহলে ইয়ং এর গুণাঙ্কটা আমরা নবম দশম শ্রেণীতেও পড়ে আসছিলাম, আবার এখানে আমরা আলোচনা করতেছি। তাহলে ধরুন কোথাও আমরা একটা সাপোর্ট বা একটা অবলম্বন থেকে, এখান থেকে আমরা একটা তার ঝুলিয়ে দিলাম। এই তারের আদি দৈর্ঘ্যটা হচ্ছে এল, এই তারের আদি দৈর্ঘ্য হচ্ছে এল। তারের যে নিজস্ব ভর, এটাকে আপাতত ইগনোর করতেছি, আমরা পরের দিকে যে এটা নিয়ে আলোচনা করব, একেবারে সব শেষে যে ওটা নিয়ে কিছু আলোচনা করব যে নিজস্ব ভরের কারণে কি হতে পারে, বাট শুরুতে তারের নিজস্ব ভরটাকে আমরা ইগনোর করি। তাহলে তারের নিচে যদি আমরা একটা ওজন ঝুলাই, এই তারের নিচে একটা ওজন ঝুলাই,
ওজন মানে বাহ্যিক একটা বল দিব। সো তারের নিচে যখন আমরা ওজন ঝুলাচ্ছি, এফ সমান এমজি, এই এমটা কিন্তু অ্যাকচুয়ালি ঝুলানো যে ওজন সেটা, এই এমটা হচ্ছে ঝুলানো ভর এম, এমটা কিন্তু তারের ভর না। তাহলে আমাদের এইখানে এই এমটা হচ্ছে তারের নিচে ঝুলানো ভর, এটা হচ্ছে এম। এখন তাহলে তারটার যে প্রসারণ হলো, এই প্রসারণটা হয়ে গেল ছোট এল, এখানে তারের প্রসারণ ছোট এল। এই তারের ব্যাসার্ধ আর, ছোট আর, তারের ব্যাসার্ধ। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ সমান পাই আর স্কয়ার। পীড়ন, দৈর্ঘ্য পীড়ন এফ বাই এ, দৈর্ঘ্য বিকৃতি এল বাই বড় এল। তাহলে ইয়ং এর গুণাঙ্ক, y ইকুয়ালস টু দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতির অনুপাত যে ধ্রুব সংখ্যা, সেটাকে আমরা ইয়ং এর গুণাঙ্ক বলবো। তাহলে দৈর্ঘ্য পীড়ন এফ বাই এ, দৈর্ঘ্য বিকৃতি ছোট এল বাই বড় এল। তাহলে y সমান কত দাঁড়াচ্ছে? y সমান এফ বড় এল ডিভাইডেড বাই এ ছোট এল। কিন্তু যে বল এফ, এফ সমান তো হচ্ছে ঝুলানো ওজন, তাহলে এফ সমান এমজি, তাহলে এফ সমান এমজি ইন্টু বড় এল ডিভাইডেড বাই এ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইন্টু ছোট এল। তাহলে এই হচ্ছে দৈর্ঘ্যের স্থিতিস্থাপকতার গুণাঙ্ক বা ইয়ং এর গুণাঙ্ক কিভাবে আসে সেটার একেবারে বিস্তারিত আলোচনা। তাহলে আমরা ইয়ং এর গুণাঙ্ক কি সেটা আমরা জেনে গেছি। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, যেহেতু ইয়ং এর গুণাঙ্ক কি সেটা জানা হয়ে গেছে, আমরা ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড গাণিতিক সমস্যার সমাধান করতে শুরু করি। দেখেন, প্রথম যে গাণিতিক সমস্যা 1, 2 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট। তাহলে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ দেওয়া আছে 2 ইন্টু 10⁻⁴ মিটার স্কোয়ার। ইস্পাতের তারে কত বল প্রয়োগ করলে দৈর্ঘ্য দ্বিগুণ হবে? খেয়াল করেন, দৈর্ঘ্য দ্বিগুণ হবে। তাহলে আদি দৈর্ঘ্য এল, চূড়ান্ত দৈর্ঘ্য টুয়াইস এল, দৈর্ঘ্য পরিবর্তন টুয়াইস এল মাইনাস এল সমান এল। তাহলে বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য, তার মানে বিকৃতি এখানে 1। আমাদের এই গাণিতিক সমস্যায় বিকৃতিটা কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। ওকে, হয়ে গেল। এইবার পরের যে আলোচনা, এখন
কত বল প্রয়োগ করলে দৈর্ঘ্য দ্বিগুণ হবে বলের মান জানতে চাওয়া হয়েছে, তাহলে ওয়াই ইয়ং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়ালস টু দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে দৈর্ঘ্য পীড়ন এফ বাই এ, দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে 1, তাহলে এফ বাই এ, তাহলে ওয়াই ইকুয়ালস টু এফ বাই এ। এই গাণিতিক সমস্যায় ওয়াই হচ্ছে এফ বাই এর সমান। এখন তাহলে এফ কত? এফ সমান এ ওয়াই, যে বলটা দিতে হবে এফ ইকুয়ালস টু এ ইন্টু ওয়াই। তাহলে এ এর মান দেওয়া আছে 2 ইন্টু 10 পাওয়ার মাইনাস 4, 2 ইন্টু 10 পাওয়ার মাইনাস 4। ওয়াই দেওয়া আছে 2 ইন্টু 10 পাওয়ার 11, তাহলে 4 ইন্টু 10 পাওয়ার 7 নিউটন। এটা হচ্ছে আমাদের তাহলে প্রযুক্ত বল। এই পরিমাণ বল অ্যাপ্লাই করলে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারবো, একটা বস্তুর যে দৈর্ঘ্যটা ছিল আদি দৈর্ঘ্যটা ডাবল হয়ে যাবে। দেখছেন, সিম্পল ম্যাথ। ওকে, নেক্সট গাণিতিক সমস্যায় আসি। একটি সুষম ব্যাস বিশিষ্ট তারের দৈর্ঘ্য 2 মিটার দেওয়া আছে, ভর 15 গ্রাম, ঘনত্ব দেওয়া আছে 8.9 ইন্টু 10 কিউব কিলোগ্রাম পার কিউবিক মিটার। ওই তারের 1.6 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে যদি 12 কিলোগ্রাম ভরের প্রয়োজন হয় তবে তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে গাণিতিক সমস্যাটা একটু ডিফারেন্ট সমস্যা। দেখেন, সুষম ব্যাস বিশিষ্ট তার, এটার দৈর্ঘ্য 2 মিটার, তাহলে এল দেওয়া আছে 2 মিটার, ভর দেওয়া আছে 15 গ্রাম। এখন কিন্তু তারের ভরটা এখানে দেওয়া আছে, তাহলে এখানে তারের ভর এম প্রাইম ইকুয়ালস টু 15 গ্রাম, তার মানে 0.015 কিলোগ্রাম। এখন ভর জানি, দৈর্ঘ্য জানি, এখান থেকে অ্যাকচুয়ালি ঘনত্ব রো দেওয়া আছে, রো ইকুয়ালস টু 8.9 ইন্টু 10 কিউব কিলোগ্রাম পার কিউবিক মিটার। তাহলে একটু জিনিস দেখবেন, এম প্রাইম সমান রো ইন্টু এ ইন্টু এল, ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন। এখন আয়তনটা কি? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। আমাদের এখানে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া নেই, আমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা এখান থেকে বের করে নিব। তাহলে এ ইকুয়ালস টু এম প্রাইম ডিভাইডেড বাই রো ইন্টু এল। এম প্রাইম 0.015, রো কত, ঘনত্ব 8.9 ইন্টু 10 কিউব, দৈর্ঘ্য এল হচ্ছে 2 মিটার। তাহলে এত হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, একক হবে মিটার স্কোয়ারে, যেহেতু সব কিছু এসআই এককে রাখছি। তাহলে আমরা এখন এইখান থেকে একটু যদি ক্যালকুলেশনটা করে নেই, 0.015 ডিভাইডেড বাই 8.9 ডিভাইডেড বাই, তাহলে যেটা পাবো 8.427 ইন্টু 10 পাওয়ার মাইনাস 7, 8.427 ইন্টু 10 পাওয়ার মাইনাস 7 বর্গমিটার। এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ওকে, এখন আমাদের এইখানে যে জিনিসটা দরকার হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করে ফেলছি, ওই তারের 1.6 মিলিমিটার দৈর্ঘ্য বৃদ্ধি করতে 12 কিলোগ্রাম ভরের প্রয়োজন হয়। তাহলে এখন যে দৈর্ঘ্য বৃদ্ধিতে ভর লাগবে এম সমান 12 কিলোগ্রাম, দৈর্ঘ্য বৃদ্ধি ছোট এল হচ্ছে 1.6 মিলিমিটার, তাহলে 1.6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 3 মিটার, y ইকুয়ালস টু FL বাই AL। তাহলে F সমান mg ইন্টু বড় এল, এ আমাদের এখানে বের হয়ে আছে, এলও বের হয়ে আছে, মান বসাবো শুধু। এম হচ্ছে 12 কেজি, জি হচ্ছে 9.8, বড় এল হচ্ছে 2 মিটার। এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল,
8.427 ইন্টু 10⁻⁻7, আর ছোট এলটা হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻³ তাহলে আমি পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে ফেলি। 12 ইন্টু 9.8 ইন্টু 2 ডিভাইডেড বাই 8.427 ডিভাইডেড বাই 1.6, ওকে, 17.44 বা 1.744 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এই তারের ইয়ংয়ের গুণাঙ্ক। কাজ হয়ে গেল, দেখছেন? সো একটু ডিফারেন্টলি যদি কোশ্চেনটা করা থাকে, আগে কোশ্চেনটা ভালো মতো পড়বেন, বুঝবেন, তারপর সেখান থেকে অ্যান্সারটা বের করবেন। আমাদের নেক্সট যে গাণিতিক সমস্যাটা আছে, দেখেন দুটি সমান দৈর্ঘ্যের তারের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে 1:2। তাহলে সমান দৈর্ঘ্যের তার L1 অনুপাত L2 সমান 1 অনুপাত 1, ব্যাসার্ধের অনুপাত R1 অনুপাত R2 1 অনুপাত 2, এদের উপর একটি সমান বল প্রয়োগ করা হলো যদি তার দুটির দৈর্ঘ্যের বৃদ্ধির অনুপাত 3:1, তাহলে L1 অনুপাত L2 3:1। তাহলে তার দুটোর উপাদানের ইয়ংয়ের গুণাঙ্কের অনুপাত নির্ণয় করো। এখন দেখেন সমান বল প্রয়োগ করছেন, F1 F2 সেম, F1:F2 1:1। এখন আমরা কি জানি, y সমান FL/L, তাহলে y1 ডিভাইডেড বাই y2, F1 L1 বাই A1 L1 ডিভাইড করা মানে এখানে A2 L2 ডিভাইডেড বাই F2 L2। তাহলে আমরা এখন এখান থেকে জাস্ট মানগুলো বসাই দিলেই হয়ে যাবে। দেখেন F1 F2 1:1 বাদ, L1 L2 1:1 বাদ, তাহলে আমরা আসলে পাবো যেটা A2 L2 ডিভাইডেড বাই A1 L1, A2 পাই R2 স্কোয়ার পাই R1 স্কোয়ার, পাইটা উপরে নিচে কাটাকাটি করে দিছি। এবার R2 R1 কত, 2:1 না? দেখেন R1 R2 1:2, R2 R1 2:1, তাহলে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার। L1 L2 3:1, তাহলে L2 L1 1:3, তাহলে 1:3, তাহলে ইয়ং এর গুণাঙ্ক হবে 4/3, তাহলে y1 y2 হচ্ছে 4:3, তাহলে ইয়ং এর গুণাঙ্কের অনুপাত y1 y2 = 4:3। এই হচ্ছে তাহলে তার দুইটার ইয়ং এর গুণাঙ্কের যে রেশিও বা অনুপাত সেটা। তাহলে এই ছিল আমাদের অ্যাকচুয়ালি পদার্থের গাঠনিক ধর্মের লেকচার 1 স্থিতিস্থাপকতায় যে ইয়ং এর গুণাঙ্ক আছে এইটার যার মোটামুটি সূচনা। ওকে, তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। সো সে পর্যন্ত সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।